দর্শক, এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর, ঘটনাগুলো এই মাঝরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান, বিশ্লেষণ করেন, গুরুত্বপূর্ণ খবর মতামত জানান, একই সঙ্গে তাগিদ দেন, পরামর্শ দেন, প্রত্যাশার কথা জানান বিভিন্ন খবরের বিষয়ে। আমাদের সঙ্গে আজ তিনজন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ডক্টর নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন ও রাজনীতি বিশ্লেষক তিনি। আছেন একই সঙ্গে নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ পোস্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মাঝরাতের আয়োজনে। আমরা একটু আলোচনায় যাব, তার আগে কয়েকটি শিরোনাম, প্রধান খবর দর্শকদের একটু জানাতে চাই যেগুলো নিয়ে আলোচনা করতে চাই আজকের আয়োজনে। কুমিল্লার ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র বলছে আওয়ামী লীগ, সরকারকেই দুষছে বরাবরের মতো বিএনপি। সম্রাট সহ 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য পেয়েছে সিআইডি। বিভিন্ন দেশে গেছে বিপুল পরিমাণ অর্থ। গুরুত্বপূর্ণ খবর, সমন্বয়হীন নিত্যপণ্যের বাজার, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। চট্টগ্রামে পড়ছে পেঁয়াজ, অন্যদিকে ঢাকায় দাম 70 টাকা। টিসিবির গাড়িতে ভিড়, নির্ধারিত পণ্য না পাওয়ার অভিযোগ। স্কটল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপের মিশন শুরু বাংলাদেশের। বড় চ্যালেঞ্জ প্রথম মূল পর্বে খেলা। শুরু করব ডক্টর নিজামুল হক ভূঁইয়া আপনাকে দিয়ে। ডক্টর নিজামুল হক ভূঁইয়া, কুমিল্লার ঘটনা সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত। আমি একটু জানতে চাই, প্রত্যেকবার যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই আমরা দেখি যে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি তারা বরাবরের মতোই দুই দলকে দোষারোপ করেন। বিএনপি আওয়ামী লীগের দিকে আঙুল তোলেন, আওয়ামী লীগ বিএনপির দিকে আঙুল তোলেন। মানে বিষয়টি কি মানে এরকম অবস্থা যদি চলতে থাকে, আবার একই সঙ্গে বলা হচ্ছে যে এই ঘটনায় কারা জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে বের করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। সব মিলিয়ে মানে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? কতটা সহজ হয় যখন তদন্তের আগেই এরকম দোষারোপের খেলা চলে? আসলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টিভি অসংখ্য দর্শকবৃন্দকে, শুভরাত্রি। আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা দিয়ে কিন্তু কুমিল্লার ঘটনাটি শুরু হলো। আপনারা জানেন যে গত বুধবারে এই ঘটনাটি ঘটেছে, যে মূর্তির হাতে কোরআন শরীফ দিয়েছে, এমনকি যারা কোরআন শরীফটি দিয়েছে তারা, আমি মনে করি, সে মুসলমানও না, সে হিন্দুও না। এটা কোন একজন সন্ত্রাসীর দ্বারা এই কাজটি সম্পন্ন হয়েছে। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি যে দোষারোপের রাজনীতি যেটা চলছে, আপনি যেটা বলেছেন যথাযথই বলেছেন, তবে এটা খুব দুঃখজনক। আমরা সম্প্রীতির বাংলাদেশের কথা বলছি, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলছি, কিন্তু আমরা দেখছি একটির পর একটি ঘটনা এভাবে ঘটে যাচ্ছে। এবং 2012 সালে একটা ঘটনা ঘটেছে রামুতে, 2016 সালের ঘটেছে আমরা নাসিরনগরে, কিন্তু সবগুলো তদন্ত হয়েছে কিন্তু সেই বিচারগুলো হয় নাই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে কঠিনভাবে তাদের বিচার করবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে গতকালকে আমরা একটা কঠিন বিবৃতি দিয়েছি। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে আমরা চৌমুহনীতে যে ঘটনাটি তাণ্ডব ঘটিয়েছে, কারণ আমি চৌমুহনী এলাকার সন্তান, আমি দেখেছি সেখানে, আমরা ছোটবেলা থেকে সেখানে বড় হয়েছি, কিন্তু এই ধরনের ঘটনা জীবনে কখনো ঘটে নাই। কিন্তু সেখানে তাণ্ডব চালিয়েছিল সন্ত্রাসীরা, এমনকি যার পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সেখানে যাচ্ছি। এবং কি আগামী পরশুদিন আমরা মঙ্গলবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক সমিতি মানববন্ধন করছি এটা প্রতিবাদে। কিন্তু আমাদের ঘটনাটি হলো যে বিএনপির আমল থেকে শুরু করে আওয়ামী লীগের আমল সবসময় কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, এমনকি সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাদের বাড়ি পোড়ানো, এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সুষ্ঠু বিচারটা কখনই হয়নি। কিন্তু বিচারের আওতায় এনে যদি বিচার হতো, কঠিন বিচার হতো, তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটতো না। আরেকটা জিনিস হলো যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি 50 বছর, তখন এই ঘটনাটি কেন ঘটলো? আমরা মনে করি যে স্বাধীনতা বিরোধী শক্তিরা এই ঘটনাটি ঘটিয়েছে। তারা মনে হচ্ছে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করে দিল, তারা আমাদের স্বাধীনতা কখনই মেনে নিতে পারে নাই, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ঘটনাটার নায়ক হলো তারা। এটার পিছনে গভীর ষড়যন্ত্র জড়িত, এটার পিছনে সন্ত্রাসীরা জড়িত। এবং আমরা মনে করি যে কোনো সংগঠন এটার পিছনে মদত দিচ্ছে, সে মদতের রেজাল্টেই কিন্তু আজকে ঘটনাটি ঘটিয়েছে। যার জন্য আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছে, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম সাহেব বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমরা মনে করি যে এটার পিছনে যে জিনিসটা ঘটেছে সেটা হলো যে মূলত আমার স্বাধীনতা বিরোধী শক্তিরাই কিন্তু কাজটি করেছে। এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে উস্কে দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানো, মানুষকে উদ্বুদ্ধ করা। আমরা দেখেছি যে
যেখানে মূর্তি বিরুদ্ধে প্রতিবাদ করবে সেখানে দেখা যাচ্ছে এক ধরনের তথাকথিত লোকেরা মিছিল করছে যে এটা অমুকের মুক্তি চাই, অমুকের বিভিন্ন বিভিন্ন স্লোগান দিচ্ছে। তা আসলে দুঃখজনক হলো সত্য যে আসলে এই ধরনের ঘটনাগুলো যদি সঠিকভাবে তদন্ত করে এদেরকে বিচার আওতায় এনে কঠিনভাবে বিচার অথবা স্পেশাল ট্রাইব্যুনাল করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে চাই। শরীফুজ্জামান শরীফ, আমি একটু বিএনপি যেটি বলছে যে সরকার এর পেছনে দায়ী, সরকার গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতেই অন্যদিকে মোড় ঘোরাতেই তারা এই কাজ করেছে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলার চেষ্টাটা এরকম যে নানাভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা তাদের ব্যর্থ হওয়ায় তারা দেশে একরকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, সে কারণে এরকম এক সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায় যার মধ্যে দিয়ে সরকারকে বিপাকে ফেলে তারা সুবিধা নিতে চায়। আমি একটু জানতে চাই যে মানে একটু তর্কের জন্যই বলি বা আলোচনার জন্যই বলি, সেটি হচ্ছে যে ধরেন বিএনপি আওয়ামী লীগের বাইরে এই সুযোগ নেওয়ার মতো কেউ দেখেন কিনা আপনি, নাকি এই দুই দল ছাড়া এরকম ঘটনা ঘটার কেউ নেই বাংলাদেশে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা এবং অন্য আলোচকদের ধন্যবাদ। এই সময়কালের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং একটু লাউডলি বলতে হবে। জি না, আমাদের দেশের মধ্যে না, আমাদের দেশের বাইরেও এই আলোচনাটা চলে গেছে। একটু যদি আমার প্রশ্নের টু দা পয়েন্টে যদি একটু বলেন, যদি প্রশ্নটা শুনে আমি থাকেন। সেখানেই আসি। জি, যে এই ঘটনাটির পেছনে কারা, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারকে এই দায় এড়াতে পারে না। প্রথম দায়টি সরকারের কাছে যায়। এই কারণে একটা দেশের সরকারের প্রথম কাজটাই হচ্ছে জনশৃঙ্খলা, রাষ্ট্রীয় শৃঙ্খলা, নিরাপত্তা রক্ষা করা। আপনার বাড়িতে চোর আসবে, এটা স্বাভাবিক। আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় এবং আমাদের আশপাশের যে দেশগুলো আছে সাম্প্রদায়িক কারণে আপনি দেখবেন যে বিভিন্ন সময় এখানে ষড়যন্ত্র করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে, এবং চক্রান্তের সাথে কারা জড়িত এবং যারা জড়িত তারা সবাই কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে মদতপুষ্ট। 2001 সালের নির্বাচনের পরের ঘটনা আমরা জানি, তারপরের ধারাবাহিকতাগুলো জানি আমরা, রামুর কথা জানি, ঠাকুরগাঁয়ের রুহিয়ার কথা জানি, এরকম বহু ঘটনা বলা যায়। কোনো ঘটনার বিচার হয়নি। এখন আমি যদি দায় দেই যে এই বিচারটি হয়নি, এর কারণ হচ্ছে বিরোধী দল, নিশ্চয়ই না। যে সরকারি পাওয়ারে থাকুক না কেন, দায়টি তাদের। এখন আমি শতভাগ মনে করি যে কুমিল্লাতে যে ঘটনাটি ঘটানো হয়েছে এটি কোনোভাবেই না, মানে দায় মানে দায়টার পর্যায়ে যদি একটু বলেন, দায় মানে বিষয়টি এরকম যে সরকার এরকম ঘটনা ঘটিয়েছে নাকি এই ঘটনা না, সরকার ঘটিয়েছে আমি সেটি বলবো না, জি, কিন্তু সরকারের দায়িত্বহীন আচরণগুলো এই ঘটনাগুলোকে নানাভাবে প্ররোচিত করে। বাবরি মসজিদ ভাঙার পরে ভারতের 417টি শহরে দাঙ্গা লেগে যায়, রক্তাক্ত ঘটনা ঘটে, কিন্তু পশ্চিমবঙ্গে সেই সময় কোনো দাঙ্গা হয়। ভারতের এনডিটিভি তখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে জিজ্ঞেস করেছিল যে সমস্ত ভারতে এই যে রক্তাক্ত ঘটনা ঘটছে আপনার এখানে হচ্ছে না। জ্যোতি বসুর উত্তর ছিল, আমার সরকার এখানে দাঙ্গা চায় না, সেই কারণে দাঙ্গা। তাকে ব্যাখ্যা করতে বলার পরে তিনি আবার বললেন, শাসক যখন চায় না তখন দাঙ্গা হয়। আমি এর ভেতর থেকে ঘটনাটি কারা ঘটায় এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনা প্রতিরোধ করার জন্য আপনি পদক্ষেপগুলো কি নিয়েছেন। আমাদের এখানে এটি আমরা ছাত্র জীবনে স্লোগান দিতাম, দুই দেশের দুই খুনি গোলাম আজম আদবানি। এটি মিডিয়াতে এটি হয়তো বলার সমীচীন না, তারপরেও আপনি জানেন যে ভারতে যখন হিন্দু সম্প্রদায় অথবা হিন্দুদের ভেতরে কেউ কেউ সেখানে মুসলমানদের আক্রমণ করে, তখন এখানে মুসলিম সেন্টিমেন্ট নিয়ে, ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে যারা রাজনীতি করে তারা সবসময় চায় সেখানকার মুসলিম কমিউনিটি একটা চাপের মুখে থাকুক, এখানে তাতে তাদের পলিটিক্যাল একটা লাভ হয়। এখন এখন যে বাস্তবতা আপনি দেখছেন, এখন কি মানে দায় চাপানোর সময় নাকি একরকম ঐক্য তৈরি হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিটা যাতে বজায় থাকে? ঐক্য তৈরি হওয়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ঐক্য কার সাথে কারণ, আপনি পলিটিক্যাল ফোর্স, তারা সমগ্র পেশাজীবীদেরকে ডাকবেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ডাকবেন, এটির ভেতর থেকে ঐক্য প্রতিষ্ঠিত হবে। যেমন আগামীকালকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেশাজীবীরা সভা সমাবেশ করছেন, কিন্তু স্টেট বা সরকার সে অনবরত যদি ঐক্যের ডাক দেয়, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার অ্যাকশন গুলো কি, তিনি কি অ্যাকশন নিচ্ছেন, তার অ্যাকশন গুলো যারা আক্রান্ত হয়েছে তারা এর ভেতর থেকে স্বস্তি প্রকাশ করছে কিনা, নিরাপদ বোধ করছে কিনা। আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনিক অ্যাকশনগুলো যথার্থ ছিল না। আপনি নোয়াখালীর ঘটনা যদি জানেন, নিশ্চয়ই আপনি খবর পেয়েছেন যে সেখানে পুলিশের পক্ষ থেকে আরো সক্রিয় সহযোগিতা দরকার ছিল। গতকালকে ফেনীর ঘটনাটি আপনি দেখেছেন, ঠিক 1 বছর আগে নোয়াখালীতে
একজন নারী ধর্ষিতা হয়েছিল, আমরা ঢাকা থেকে রোড মার্চ করে সেখানে যাচ্ছিলাম। এই ফেনী শহরে সরকারি দলের নেতাকর্মীরা আমাদেরকে পিটিয়ে 14 জনকে রক্তাক্ত করেছে। 1 বছর পরে সেই ফেনী শহরে মৌলবাদীরা আক্রমণ করলো, মন্দির জ্বালিয়ে দিল, আমরা সরকারি দলের কেউকে দেখলাম না। অথচ 1 বছর আগে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের সহযোগিতা নিয়ে আপনি আরো বলছেন যে এই জায়গাটাই আরো কাজ করার সুযোগ আছে। অনেক ধন্যবাদ নুরুল ইসলাম হাসিব। আমি একটু আপনার কাছে আসবো। শরীফুজ্জামান শরীফ, আমি নিশ্চয়ই আপনার বক্তব্য স্পষ্ট। আসলে আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে আমি একটু নুরুল ইসলাম হাসিব আপনার কাছে আসতে চাই। নুরুল ইসলাম হাসিব, আসলে শরীফুজ্জামান শরীফ যে দিকগুলো বললেন সেই জায়গাগুলোর আসলে কতটা যৌক্তিকতা আপনি দেখেন? তিনি বলছেন যে এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না। সরকারের এখন যেসব পদক্ষেপ আপনি দেখছেন, নিশ্চয়ই সরকার কি এরকম ঘটনা চেয়েছে বলে আপনার মনে হয়? এবং একই সঙ্গে যেসব পদক্ষেপ আপনি এখন দেখছেন, যারা বিভিন্ন রকম শঙ্কা প্রকাশ করছেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কথা বলি, তাদেরকে স্বস্তিতে রাখার জন্য সরকারের পদক্ষেপগুলো কতটা যথেষ্ট আপনার কাছে মনে হয়? এবং তদন্তের জন্য যেসব পদক্ষেপ আপনি দেখছেন, আসল ঘটনা খুঁজে বের করা। না, আমি বলবো না যে সরকার চেয়েছে, সেটা চাইনি আসলে, এটা আমার মনে হয় কখনো। এবং প্রধানমন্ত্রীর ওই সময় যে বক্তব্য ছিল এই ঘটনার পরে, সেটা কিন্তু খুবই অনেক পরিষ্কার বক্তব্য, খুবই স্পেসিফিক তিনি বলেছেন যে শাস্তি দিতে হবে, সেই বিষয়গুলি পরিষ্কার। কিন্তু একটা পয়েন্টে আমার আছে, যেটা আজকে আসাদুজ্জামান নূর এমপিও একটা আলোচনায় বলেছিলেন, যে তার বক্তব্যটা ছিল এরকম যে আপনার এই বিষয়গুলি প্রশাসন মোকাবেলা করছে বা প্রশাসন দেখছে। তো তিনি একটা কথা বলছেন যে আওয়ামী লীগ তো যখন বিরোধী দলে ছিল তখন তারা অনেক আন্দোলন করেছে, রাজপথে আন্দোলন ছিল, জেল খেটেছে, অনেক কিছু করেছে। তখন তো প্রশাসন পুরো বিরোধ ছিল, তাই না? বিরোধী দল তার প্রশাসন হেল্প করে না। তো এত কিছু করেও আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে ছিল। এটা আসাদুজ্জামান নূরের তার বক্তব্য হচ্ছে এখন তাহলে তারা কোথায়? যেটা আপনার শরীফের শেষে যে কথাটা বলতে চেয়েছেন, সেই সেম প্রশ্নটা আজকে আসাদুজ্জামান নূর একটা আলোচনা সভায় এই প্রশ্নটা তুলেছেন। সেটা হচ্ছে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা ছিল, সেখানে তিনি সেম প্রশ্নটা তুলেছেন যে এখন তো প্রশাসন পক্ষে, প্রশাসন তো থাকবেই, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী তারা আসলে কোথায়? কারণ এটার একটা বাস্তবতা কিরকম, যে ধরুন আমরা আদর্শগত জায়গা বা কনস্টিটিউশন বা রাজনৈতিক যে মতাদর্শ, সেখানে আমরা আওয়ামী লীগের অবস্থানটা দেখি, তারা আসলে এই যে আপনার সমস্ত ধর্মের যে সহ অবস্থানটা, এটাকে তারা আপল করে, তাই না? এটাই তো বঙ্গবন্ধুর যে 4টা নীতি, সেখান তো পরিষ্কার, এবং তিনি পার্লামেন্টে যেটা 72-এ বলে গেছেন যে আপনি যে বিষয়টা হচ্ছে যে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না, এটা কারো অধিকার নেই। বঙ্গবন্ধু একদম পরিষ্কার যে বক্তব্য। তো সেই দল যখন ক্ষমতায় থাকে, তো স্বাভাবিক কারণে একটা এক্সপেকটেশন থাকে যে তার নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়বে, যে এই ধরনের কোথাও কোনো বাধা বিঘ্ন কোনো কিছু দেখলে সেই ধরনের একটা এক্সপেকটেশন আছে। এবং সেই এক্সপেকটেশনের জায়গায় কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় আসলে সমানভাবে ওই ধরনের প্রতিরোধটা হয়নি। প্রশাসন তো প্রশাসনের মতো করবে, সে করবে না, বা কি করলো সেটা এক ধরনের সিস্টেম, কিন্তু জনগণকে মোবিলাইজ করা, ফর এক্সাম্পল পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছে, এমপি বা লোকাল চেয়ারম্যান যারা, একটা ধরুন এক জায়গায় একটা ক্রাউড হয়েছে বা একটা ঝামেলা হয়েছে, তো একটা এমপির যদি ওটাকে ম্যানেজ করার ক্যাপাসিটি না থাকে, আমি তো মনে করি সেই এমপিকে ফায়ার করে দেওয়া উচিত পরের দিন, তাই না? তার এলাকায় যদি আপনার একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাকে সে ম্যানেজ করতে পারবে না, তো তাহলে তার জনপ্রতিনিধিত্ব তো আপনার থাকে না, তাই না? এই বিষয়গুলি আসলে ইন্টারনালি দেখার সুযোগ আছে, সেটা আমিও মনে করি যে এই বিষয়গুলি আসলে, যে তার আসলে এরা কারা কি রিপ্রেজেন্টেশন দিচ্ছে, তারা আসলে কি কাজ করছে না করছে, এটার একটা ইভালুয়েশন আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাসীন দল তারা নিজেরাই দেখতে পারে যে আসলে কার কোথায় কি ভূমিকাটা রয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আপনি বিরোধী দল বা যাই বলুন না কেন, একটা স্টেটমেন্ট আমার মনে হয় সবার দিক থেকে আসা উচিত, যে আমরা বারবার একটা জিনিস দেখছি, এই যে সোকল্ড উস্কানি, ধর্মীয় উস্কানি, আপনার কি একটা হাবিজাবি কি করে বলে ধর্মীয় উস্কানি নেই, একটা গ্রুপ যে ঝাঁপিয়ে পড়ছে, এই গ্রুপটাকে চিহ্নিত করে আপনার এদেরকেও আপনার চরম শাস্তি দেওয়া উচিত, এবং ধরে যে তোমরা কোথায় কি ঘটছে, কি শুনছো না শুনছো দেখে তুমি হঠাৎ করে তোমার ধর্ম, আমি তো মুসলমান, তাই না? আমার ধর্ম, আমি ইসলাম ধর্মের মানুষ, আমার তো আপনার এগুলি নিয়ে সমস্যা হচ্ছে না, আপনি এটা ঝাঁপায় পড়ে তো আমার তো মারতে দিতে হবে, এরকম তো কোনোই নাই। আজকে সে আমেরিকায় কি ঘটছে, সুইডেনে কি ঘটছে জানেও না, আপনার ম্যাক্সিমাম লোকজন এখানে যারা যায় তারা জানেও না। তার মানে এদের একটা পলিটিক্যাল মোটিভ আছে, এদের একটা অন্য মোটিভ আছে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় এটা অ্যাড্রেস করার সুযোগ আছে, এবং সেটা হচ্ছে যেহেতু আপনার পেছনে এরকম অনেক ঘটনা বিভিন্ন সময় ঘটেছে, বড় বড় আকারে ঘটেছে, রামু, নাসিরনগর, সেই জায়গাগুলো আমরা খুব
মানে খুব ভালো প্রক্রিয়ায় ওগুলো ক্লোজ করিনি, জিনিসগুলো আসলে এখনো ওরকম না, রয়ে কিন্তু গেছে। কিন্তু নুরুল ইসলাম হাসমি, এখন প্রতিদিন আমরা যে বক্তব্য দেখছি, প্রতিদিন আপনি গণমাধ্যমে দেখেন বিএনপি আওয়ামী লীগের যারা শীর্ষস্তরীয় নেতা তাদের পক্ষ থেকে পারস্পরিক দোষারোপ, এবং গত ৩-৪ দিন ধরে একই হেডলাইন চলছে, একই রকম কথাবার্তা, দোষারোপ চলছেই। মানে এটা থেকে বের হওয়ার কোনো উপায় কি আদৌ নেই, নাকি এখন এই বিষয় নিয়ে আসলে এরকম বলা ছাড়া অন্য কোনো কথা বলা যায় না, অন্য কোনো বক্তব্য আসে না? দোষারোপ করা মানেই হচ্ছে এটা যারা করছে তাদেরকে আপনি সমর্থন করা হচ্ছে। এইসব দোষারোপ করলে তো তারা একটা আপনার সুযোগ পেয়ে যাবে। আপনার এখন হচ্ছে অ্যাকশন, ডিসাইসিভ অ্যাকশনে যেতে হবে, এদেরকে ধরে ধরে আপনার ব্যবস্থা নিতে হবে, তাই না? আপনি যে আদর্শ বিলং করেন, যেটা আপনি বিশ্বাস করেন, যেটা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, আমাদের সংবিধান যেটা দিয়ে আছে, বঙ্গবন্ধুর যে বক্তব্য, সেই জায়গাগুলি যদি আপনি, সেই অবস্থান যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে ডেফিনেটলি আপনার ব্যবস্থা নিতে হবে, এর কোনো বিকল্প নাই। এগুলো বক্তব্য দিলে আপনার কিছুই হবে না। অনেক ধন্যবাদ ডক্টর নিজামুল হক ভূঁইয়া। আমি একটু অন্য বিষয়ে আসবো। অব্যবস্থাপনার কারণে চট্টগ্রামে মিয়ানমার থেকে আমদানি করা নষ্ট পেঁয়াজ যখন ফেলে দেওয়া হচ্ছে, ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হচ্ছে মিয়ানমার থেকে আসা পেঁয়াজ, তখন ঢাকার বাজারে এটার দাম হচ্ছে 60 থেকে 70 টাকা, এবং বাণিজ্যমন্ত্রী বলেছেন পেঁয়াজের দাম পাইকারি ও খুচরা বাজারে কোনোভাবেই 10 টাকার বেশি ব্যবধান হতে পারে না, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। আলটিমেটলি বাজারে আমরা এটার কোনো প্রভাব দেখি না। মানে একদিকে চট্টগ্রামে পেঁয়াজ পচবে, অন্যদিকে ঢাকায় এটার দাম 70 টাকা কেজি হবে। সমস্যা আপনি আসলে কোথায় দেখেন? বিগত বেশ কয়েকদিন ধরে, অনেক দিন ধরেই নিত্যপণ্যের বাজার অনেক ঊর্ধ্বমুখী। ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে আমাদের নিত্য প্রয়োজনীয় তেল, যেটা আমাদের সয়াবিন তেল বা পাম অয়েল তেল, যেটাই বলি না কেন, আর জ্বালানি তেল, সবই কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারেও জিনিসপত্রের মূল্য বেড়েছে। কিন্তু আমাদের এখানে কিন্তু একটা অস্বাভাবিক অবস্থায় আমরা গত বছর দেখেছি পেঁয়াজের দাম যেভাবে হু করে বেড়ে গিয়েছে। আমাদের বাণিজ্য মন্ত্রী বিভিন্ন বক্তব্য দিয়ে বললো 15 দিনের মধ্যে নিয়ন্ত্রণ আসবে, নিয়ন্ত্রণ আসে নাই। আমাদের 26 লক্ষ টন পেঁয়াজ লাগে প্রতি বছর, কিন্তু আমাদের 16 থেকে 17 লক্ষ টন পেঁয়াজ আমাদের উৎপাদন হয়, বাকিটা আমাদের আমদানি করতে হয়। কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রীর বোঝা উচিত ছিল যে আমরা কোন সময় কোন পেঁয়াজটুকু আমাদের শর্টেজ, কোন সময় কোন পেঁয়াজটুকু আমাদের আনতে হবে। আমরা চায়না থেকে পেঁয়াজ আনতে পারি, আমরা পাশের বার্মা থেকে আনতে পারি, কিন্তু আমরা দেখছি যে আমাদের বাণিজ্য মন্ত্রী যে রেটটা দিয়ে দিয়েছে যে এখানে এই রেটে করতে হবে, কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। এটা মধ্যস্বত্বভোগীরাই তারা নিয়ন্ত্রণ করে বাজারটি, এবং তারাই যেভাবে দাম বাড়ায়, যেভাবে তারা বাজার নিয়ন্ত্রণ সেভাবে চলছে। তারা বাণিজ্য মন্ত্রীর কথাও শুনে না, তারা সরকারের কথাও শুনে না, তারা নিজেরাই মধ্যখানে মনে হচ্ছে একটা সরকার। আমার মনে হয় এই চক্রটি ভাঙতে হবে। এই চক্রটি না ভাঙলে মানুষের এই উদ্যোগটি বাজারে দ্রব্যমূল্যের দাম যেভাবে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা আশা করব যে আমার মনে হয় বাণিজ্য মন্ত্রীকে সেখানে নজরদারি করা উচিত। নজরদারি করলেই আমার মনে হয় যে যারা বাজারটাকে নিয়ন্ত্রণ করতেছে অন্যায়ভাবে, আমার মনে হয় সেই নিয়ন্ত্রণটা যদি আমরা স্বাভাবিকভাবে আনতে পারি, তাহলে আমার মনে হয় আমরা পেঁয়াজের দাম বলেন, অন্যান্য নিত্য জিনিসের দাম বলেন, আজকে দেখছেন 60 টাকা, কালকে বলে 70 টাকা। এভাবে পৃথিবীর কোথাও কি দ্রব্যমূল্যের দাম বাড়ে? কিন্তু আমাদের এখানে সম্ভব। তো সুতরাং এই অসম্ভবকে সম্ভব করতে হলেই আমাদেরকে একটা নিয়ন্ত্রিত বাজার তদারকি তদারক করেন সরকার, সে তদারকিগুলো ঠিক মতো হচ্ছে না বলে আমি মনে করি। বাণিজ্য মন্ত্রণালয়কে সঠিকভাবে নজরদারি করতে হবে এবং বাণিজ্য মন্ত্রীকেও সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে। আমরা তো অতীতে দেখেছি যে জিনিসপত্রের দাম বাণিজ্য মন্ত্রী তো অন্যরাও ছিলেন, কিন্তু ওনারা তো দেখেছি যে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে আমাদের জিনিসপত্রের, যখন রোজার মাস আসে তখন খাদ্যদ্রব্য কিভাবে যেটা যেটা প্রয়োজন সেভাবে তারা নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্যের দামগুলোকে ঠিক যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন। কিন্তু আমরা দেখছি কিছুদিন পর পরে হয়তো হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায়, হঠাৎ করে চিনির দাম বেড়ে যায়, হঠাৎ করে ডালের দাম বেড়ে যায়। এত চাল আমদানি করতেছে, বিশ্ববাজারে চালের দাম, ধরুন আমাদের পাশের দেশ ভারতেও যখন চালের দাম কমছে, আমাদের এখানে চালের দাম বেড়ে গেছে। আবার দেখা যাচ্ছে আমাদের চাল উৎপাদন হচ্ছে, ধান উৎপাদন হচ্ছে, এরপরে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা, মধ্যস্বত্বভোগী যাদেরকে বলে থাকি, কৃষকও ঠিক মতো দ্রব্যমূল্যের দাম পাচ্ছে না ঠিক মতো, মধ্যস্বত্বভোগীরাই কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ করতেছে, এবং এদের হাত থেকে আমাদের বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। এই বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটি বিসিসিআই বলেছে, যেটি মধ্যস্বত্বভোগী বিষয়টি নিয়ে আসলেন ডক্টর নিজামুল হক ভূঁইয়া। বিসিসিআই এর পক্ষ থেকে বলা হয়েছে যে পেঁয়াজের দাম বাড়ার পেছনে বড় কারণ হচ্ছে একটি মহলের কারসাজি। এই মহলটাকে আসলে সরকার কতটা চিহ্নিত করতে পেরেছে বলে মনে হয়, এক। আর 2 নম্বর হচ্ছে যে কোন সময় কোন পণ্যের চাহিদা কেমন এবং সরবরাহ কেমন থাকছে, সেই বিষয়টি কি সরকারের যেসব সংস্থা, দপ্তর, প্রতিষ্ঠান এগুলো দেখভাল করার কথা, সেগুলো তো নিশ্চয়ই তথ্যগুলো আছে। তারপরেও কেন আমরা এরকম হঠাৎ হঠাৎ দাম বাড়ার কবলে পড়ি আসলে?
তার আগে আমি একটু বলে রাখি, আগের যে অংশে আমি যে আলোচনাটা করেছি একটা ভুল তথ্য আপনাদের কাছে আছে, অথবা আমাদের বুঝতে ভুল একটু সংক্ষেপে যদি বলেন। এই ঘটনাটির সঙ্গে কুমিল্লার বা সারা দেশের ঘটনাটি গভর্নমেন্ট ঘটিয়েছে আমি সেটি বলতে চাই না, তবে না আমিও সেটি বলি, আমি আসলে বলতে চাইছি যে দায়ের জায়গাটাই জানতে চেয়েছিলাম। জি, তাৎক্ষণিকভাবে প্রশাসনিক এবং রাজনৈতিক যে অ্যাকশনগুলো থাকা দরকার ছিল তার অনুপস্থিতি আমি দেখছি, এবং এই কারণে দায়টা অনেকটা তার উপরে যাবে। কাদা ছোড়াছুড়ির ঘটনাটি এর ভেতর থেকে যেই করুক না কেন দুটো বড় দল প্রতিবারই এই বিরোধে জড়িয়ে পড়ে। ঘটনার উদ্ঘাটন করার আগেই তারা জেনে যান কারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং এর ভেতর থেকে তারা অপরাধীদেরকে আড়াল করে দেয়। এটা কি জেনে যাওয়া নাকি দীর্ঘদিনের সংস্কৃতি? দীর্ঘদিনের সংস্কৃতি, এটা দীর্ঘদিনের সংস্কৃতি। তবে যে গভর্নমেন্ট পাওয়ারে থাকে অবশ্যই রেসপন্সিবিলিটি তার। এটি আমরা জানি 21শে আগস্টের ঘটনা বা বিএনপির সময়ে 64 জেলায় এক জায়গায় বোমা হামলার ঘটনা আমরা বিএনপি কেন দায়ী করেছি, বা আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলার ঘটনা আমরা দায়ী করেছি কারণ তারা তখন পাওয়ারে ছিল, সুতরাং রেসপন্সিবিলিটি তাদের উপরে। দ্বিতীয় যে অংশটি বলেছেন বাজারের বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। গত এক সপ্তাহে আমি প্রায় 4-5টি টেলিভিশনে এই বিষয়ের উপরে কথা বলতে হয়েছে। আমি ব্যবসায়ীদের কয়েকটি বড় সংগঠনের একেবারে শীর্ষ পদে যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করেছি। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট আমার সঙ্গে একটা প্রোগ্রামে ছিলেন, তিনি আমাকে বলেছেন গত 6 বছর ধরে তারা যে তথ্যটি শুনছেন আমাদের এখানে এই পরিমাণ আদা দরকার, এই পরিমাণ আলু দরকার, কিন্তু 6 বছরে একই তথ্য শুনছেন। অর্থাৎ এই তথ্যগুলো আসলে কোনো গবেষণা করে বের করা হচ্ছে না, এগুলি সরকারি কিছু আমলা, কিছু কর্মকর্তা মন গড়া কতগুলো বক্তব্য দিচ্ছে। আমি স্যারের কথাটি শুনলাম, আমাদের আমদানি পণ্যের বাইরে আপনি আমাকে বলেন তো এখন বাজারে মোটা চালের দাম 60 টাকা, আপনি মোটা চালকে আমদানি করেন? নিশ্চয়ই না। পেঁয়াজ আমার জানুয়ারি মাস পর্যন্ত পেঁয়াজ আছে, কিন্তু তারপরেও সপ্তাহে সপ্তাহে যে দামটি বাড়ছে এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? আমাদের এখানে মুক্ত বাজার অর্থনীতির নামে, আমাদের এখানে খোলা বাজার অর্থনীতির নামে যে একটা লুটপাটের ব্যবস্থা এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, এর পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে যাদেরকে আমরা বসিয়ে রেখেছি তারা কেউ প্রো পিপল নন। আমাদের এখানে সারা পৃথিবীতে শ্রেণী চরিত্র বলে একটি কথা আছে। বাংলাদেশের খাদ্যমন্ত্রী বড় চাল ব্যবসায়ী হওয়া কোনো অপরাধের কিছু না। বাংলাদেশের একজন মন্ত্রী যিনি বাণিজ্য মন্ত্রী তিনি একজন বড় পোশাক ব্যবসায়ী, তিনি এফপিসিসি এর নেতা ছিলেন। সুতরাং তার ব্যবসায়ী কলিগদের সাথে কখনো কখনো পাবলিক ইন্টারেস্টের কারণে তিনি শক্ত হতে পারেন না। স্যার যেটি বললেন এর আগে আমরা মন্ত্রীদের মুখে শুনেছি, বাজারে কম যাবেন কম খাবেন, অর্থাৎ এই ধরনের হাস্যকর, এই ধরনের দায়িত্বহীন আচরণের কারণে আমাদের এই অবস্থা। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে আমাদের এখানে সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটি কথা আছে, সেটি আমরা এখানে এস্টাবলিশ করতে পারিনি। এই করোনাকালে আপনি যদি দেখেন ভারতের বড় বড় যে শিল্প গ্রুপগুলো, আপনি রতন টাটার কথা বলেন, আপনি মুকেশ আম্বানির কথা বলেন, আপনি সেখানের সচিন টেন্ডুলকারের কথা বলেন, তারা যে সোশ্যাল রেসপন্সিবিলিটির পরিচয় দিয়েছে আমাদের এখানে সেটি হয় না। রোজার আগে আমরা মন্ত্রীর সাথে বসে বলি রোজার সময় কোনো পণ্যের দাম বাড়াবো না, রোজার 15 দিন আগে আমরা দাম বাড়িয়ে দেই, রোজা শুরু হওয়ার পরে আর দাম বাড়ে না। অর্থাৎ আমি সাপও মারলাম আমার লাঠিও ভাঙলো না। এর কারণ হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে যে কাউন্টার মার্কেট সিস্টেমটা দরকার আমার সেখানে হয়নি। আপনি নরসিংদী থেকে ধন্যবাদ দিতে হচ্ছে ঢাকা শহরে কৃষি পণ্য নিয়ে আসার সুযোগ দেন, আপনি সেটি দিচ্ছেন না। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত, বগুড়া থেকে ঢাকা পর্যন্ত কৃষি পণ্য নিয়ে আসতে 18 থেকে 19 জায়গায় চাঁদা দিতে হয়। এটি বছরের পর বছর চলছে, সমস্ত গভর্নমেন্টের সময় চলছে। আপনি সেটি কি ভাঙার চেষ্টা করেছেন? নো। কারণ আপনি একটা সেক্টরকে বিভিন্ন সময়ে পলিটিক্যাল কারণে তাদেরকে সুবিধা দেন, ব্যবসায়ীদেরকে সুবিধা দেন, এই যে চাঁদাবাজদেরকে সুবিধা দেন, এই সুবিধার অনিবার্য যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটি আমাদেরকে এখন সাধারণ মানুষের রাইট কপালে আসলে পড়ছে। জি, নুরুল ইসলাম হাসিব, যেসব মানে বাণিজ্য মন্ত্রণালয় বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলেন, আরও যারা আছে এসব বাজার মনিটরিং কিংবা মানে চাহিদা সরবরাহ এই তথ্যগুলো আপ টু ডেট করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, তাদের কর্মতৎপরতা কতটা দেখেন? নাকি আমরা এই বৃত্ত থেকে আসলে বের হতে পারবো না, মধ্যস্বত্বভোগী, এদেরকে কন্ট্রোল করার কোনো সুযোগ নেই বাংলাদেশে? নুরুল ইসলাম আসলে এটা বলাটা একটা কি বলবো, মানে এটা হচ্ছে কি আমরা হিস্টোরিক্যালি বা ট্রেডিশনালি আমাদের কিন্তু
দেখবেন রেগুলেশনে একটা ফেইলিউর আছে, এটা সব সেক্টরে, সেটা ওষুধ হোক কিংবা খাবার হোক কিংবা বিএসটিআই হোক। সো আমরা আসলে ভালো রেগুলেটর না কোনো সেক্টরেই, আপনার মানে রেগুলেটর, এটা কন্ট্রোল না, আবার অনেকে মনে করে কন্ট্রোল, রেগুলেশন না। তো এই জায়গাগুলো খুব ঝামেলা আসলে, এবং এই জন্য এটা সহজেই বলা যায় যে আমাদের আসলে এটা রেগুলেশনের একটা ফেইলিউর, যেটা আমরা এই যে ই কমার্সের ক্ষেত্রেও দেখেছি, যে আপনার 1000 কোটি টাকা নেওয়ার পরে সেটা নিয়ে একটা হইচই হয়। তাহলে আপনার আমার সেই সেন্ট্রাল ব্যাংক কি করলো? এটা টাকা পয়সা তো ট্রানজাকশন হচ্ছে, তাই না? এটা তো বাতাসে হয় না। তো এই সমস্যাগুলি আমাদের আছে, এবং যে কারণে আপনি দেখবেন এই প্রতি বছর একই টাইমে আপনার ভারতে আপনার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে, তো 5টার সময় একটা প্রেস রিলিজ আসে, 6টার সময় কারণ বাজারে আপনার দাম বেড়ে যায় দ্বিগুণ তিনগুণ। অথচ কিন্তু সেখানে পেঁয়াজ কিন্তু কোনো স্কারসিটি নাই, কোনো কমতি নাই, মানে সব জায়গায় কিন্তু পেঁয়াজ প্রচুর আছে। কিন্তু ওই প্রেস রিলিজটা আসে, নিউজ আমরা কয়েকটা ছাপি অনলাইনে, আপনার নিউজের সাথে সাথে 1 ঘন্টার মধ্যে বাজারে পেঁয়াজের দামটা বেড়ে যায়। এটা কিন্তু আপনারা দেখবেন প্রতি বছর, আপনি জাস্ট কয়েক বছরের পত্রিকা উল্টান, আমি যেহেতু খবর রাখি বা স্টোরি করি আর কি, জি জি, যেরকম ঘটনা তো আছে, জি। তো এই বিষয়গুলি হয়। তো এটা খুবই একটা, মানে কি বলবো, এই আলোচনাগুলি আসলে এই আলোচনার কোনো শেষ নাই, কারণ এটা আপনি বাজারের প্রতি ওই নিয়ন্ত্রণটা, মানে আপনার ওই ধরনের রেগুলেটরি নিয়ন্ত্রণ, যে আপনি মনিটরিং করবেন এবং মনিটরিং করে আপনার যে জায়গায় ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থাটা যে নিবেন, সেই বিষয়গুলো নাই। আর সিন্ডিকেশন তো আছে, আপনি যতই যে আপনি বলেন যে গ্রামের লোকজন এখানে পণ্য নিয়ে আসবে, দেখবেন সেটাও একটা সিন্ডিকেটের খপ করে পড়ে যাবে। আপনার এই জায়গাগুলি যদি সরকারি রেগুলেটর যদি আপনার প্রপার কাজ না করে, তাহলে আপনার কোনো মেকানিজমই আসলে আপনার মানে এন্ড ইউজার, মানে সাধারণ মানুষের ক্ষেত্রে কাছে এটা আপনার বেনিফিট পৌঁছাবে না। ওকে, না কিন্তু আমি যে একটু জানতে চাচ্ছিলাম যে ধরেন মানে এই যে তথ্যের যে বিষয়গুলো, আমি যে প্রশ্নটা আসলে করেছিলাম শরীফুজ্জামান শরীফ এবং ডক্টর নিজামুল হক ভূঁইয়ার কাছে, যে ধরেন আমরা তো এতদিনে বুঝে গেছি যে কোন সময়, এবং এই তথ্যগুলো বলাও হয় বিভিন্ন রিপোর্টিংয়ে, যখন আমরা রিপোর্ট করি তখন দেখা গেলো গুগলে সার্চ দিলে বিষয়গুলো আসে, যে ধরেন রোজার মাসের কথাই বলি, বললে আমি শুনবো না, আপনি কি করবেন? তাহলে সরকারের এসব দপ্তর, সংস্থা, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আর সাধারণ মানুষের লাভ কি? এগুলো আসলে দায়িত্ব পালন করে না। সেই কথাটাই একটু ব্রড স্পেকট্রাম বলেছি, যে আমাদের এন্টার সেক্টরে, সব সেক্টরে রেগুলেশনের একটা ব্যর্থতা আছে, যে কারণে আমাদের ওষুধ নিয়ে একটা মানে খটকা থাকে, যে 500 mg প্যারাসিটামল আসলে কি 500 mg আছে, যে কারণে একটা প্যারাসিটামল থেকে 2টা প্যারাসিটামল খেতে হয়। এবং এক সময় দেখবেন জিএসকে যে প্যারাপাইরোলটা ছিল, ওইটা কিন্তু একটা খাইতে, কিন্তু লোকাল যেগুলি সেগুলো কিন্তু 2টো খেতে হয়, মানে এই বিষয়গুলো কিন্তু আছে। এবং আমাদের পারসেপশনটা এরকম, আমাদের বিএসটিআই যে সনদগুলো কিন্তু এই পাশের দেশ ভারতও গ্রহণ করতো না, কারণ সেটা নিয়ে আপনার সন্দেহ আছে। তো এই জায়গাগুলি আমাদের এই রেগুলেশনে আমাদের একটা উইকনেস আছে, এটা একটা একদম মানে জেনারেল উইকনেস, প্রতিটা সেক্টর আপনি ধরে ধরে দেখবেন এখানে একটা বড় আকার উইকনেস আছে, সেটা আপনার শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, সব জায়গায় সেই উইকনেসটা আছে। সো হঠাৎ করে আপনার এই বাজারে এসে, যেখানে হচ্ছে আপনার এই যে পেঁয়াজের কথা বললাম, আপনি 2-3 ঘন্টা আপনার পেঁয়াজ এরকম দ্বিগুণ দামে বিক্রি করতে দেন, কত কোটি টাকা আপনার হয়ে যাবে বলে। সো এটা তো খুব মানে কুইক, আপনি একদিন বাজারটা একটু করে দিবেন, আপনি বিষয় হচ্ছে সহসাই এখান থেকে বের হওয়ার কোনো পথ আপনি দেখছেন না। সমস্যা দেখছি না, আনটিল এন্ড আনলেস যদি গভর্নমেন্টের যারা এই মন্ত্রণালয়টাকে, তারা খুব সিরিয়াসলি এটাকে ডিল করে, একদম হাইয়েস্ট লেভেলের পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে তারা যদি এটা ডিল না করলে, আসলে সমস্যা আমি দেখি না। অনেক ধন্যবাদ ডক্টর নিজামুল হক ভূঁইয়া। দীর্ঘদিন পর অবশেষে পুরো দমে শিক্ষা কার্যক্রম শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার আসলে কেমন লাগছে এক শিক্ষক হিসেবে? আর 2 নম্বর হচ্ছে যে মানে দীর্ঘদিন গ্যাপ থাকার ফলে যে সংকটটা তৈরি হয়েছিল, সেটি কাটিয়ে ওঠা কতটা সম্ভব? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাসে এসেছে। আমরা আমাদের মাননীয় উপাচার্য সহ, আমি নিজেও ব্যক্তিগতভাবে, আমাদের প্রক্টর সহ আমরা কিন্তু ক্লাস পরিদর্শন করেছি, পরীক্ষার হলে গিয়েছি, এবং ছাত্ররা স্বাস্থ্যবিধি মেনটেন করে আমাদের কলাভবন বা বিভিন্ন ইনস্টিটিউট বা ডিপার্টমেন্টের সামনেই আমাদের স্টাফরা দাঁড়িয়েছিল, এবং তারা তাপমাত্রা দেখে এবং হ্যান্ড স্যানিটাইজ করে তাদের ক্লাসে প্রবেশ করার ব্যবস্থা করেছে, এমনকি তারা স্বাস্থ্যবিধি মেনটেন করে তারা ক্লাসে গিয়েছে। এমনকি যারা এসেছেন সবাই তো টিকা নিয়ে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ, সব কোনো আমাদের বেশিরভাগ ছাত্রীর আগে বিশ্ববিদ্যালয়ে ডাবল ডোজ পেয়েছে ইতিমধ্যে, এমনকি আমরা তাদের জিজ্ঞাসা করেছি যে স্যার আমরা ডাবল ডোজ নিয়েছি। তবে এই জিনিসটা আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তারা ক্লাসে ঠিকই ছিল, আমাদের টিচারও ঠিকমতো ক্লাস নিয়েছে, এমনকি আমরা আগামীকাল থেকে ক্লাসগুলোতে আমরা
যে সমস্ত ক্লাসে অনেক বেশি ছাত্রছাত্রী, সেটা আমরা এবিসি গ্রুপ করে, যাতে করে আমাদের করোনা সংক্রমণটা কোনোভাবে যেহেতু এখন নিয়ন্ত্রণে আছে, সে স্বাস্থ্যবিধিটা আমরা মেনটেন করার চেষ্টা করছি এবং করবো। কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরও শুনতে হবে। আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা ক্লাস থেকে বের হয়ে গিয়ে তারা কিন্তু আমরা দেখছি তাদেরকে বিভিন্ন জায়গায় তারা গ্রুপ বেঁধে আগের মতো উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস সেটা করছে। যেমন মনে হচ্ছে যে অনেকদিন পরে তারা মানে একটা ঈদের মতো একটা আনন্দ, পূজার মতো একটা আনন্দ বা ক্রিসমাসের মতো একটা আনন্দ তারা করছে। আমরাও শিক্ষকরা খুবই আনন্দিত। আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, ছাত্রছাত্রীদের ঠিক মতো দেখা একটা ছোট্ট করে যদি একটু বলেন, সেশন জটে পড়ার কোনো মানে সংশয় আছে কিনা, মানে সেটি কাটিয়ে ওঠা সম্ভব কিনা? জি, আমরা 6 মাসের যে কোর্সটি সেটা আমরা 4 মাসের মধ্যে নিয়ে আসতেছি। আর যেটা 1 বছরের কোর্স সেটা আমরা 8 মাসে নিয়ে আসবো। আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে আমরা শনিবারও ক্লাস নেব। আগামী 1 বছরের মধ্যে আমরা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারবো এবং পরের বছরের মধ্যে আমরা আশা করব যে আমরা পুরো সেশন জটটা আমরা মুক্ত করতে পারবো। আমরা খুব সিরিয়াস, আমাদের ছাত্রছাত্রীরা সিরিয়াস। অনেক ধন্যবাদ। আমরাও তেমনটাই আশা করতে চাই যে এই ক্লাস যাতে আর বন্ধ না হয়, অন্তত সামনে এরকম মহামারীর মধ্যে কিংবা জি জি অনেক ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, কি ধরনের চ্যালেঞ্জ দেখেন এখন? যদিও করোনার বাস্তবতা একেবারেই সহনীয়, এখন 2% নিচে মাঝে মধ্যে নেমে যায়, 2-3-এর মধ্যে থাকে, সেই জায়গায় যদি সংক্ষেপে বলেন যে এখন তো পুরোদমে ক্লাস চলছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে, সব বিশ্ববিদ্যালয়ে বলতে গেলে, কি ধরনের চ্যালেঞ্জ এখন যদি আমরা এটাকে দীর্ঘদিন কন্টিনিউ করতে চাই সবসময়? আমরা যেন এই বিষয়টা এস্টাবলিশ করে না দেই যে করোনার বিস্তারের জন্য একমাত্র শিক্ষার্থীরাই দায়ী, অথবা এটি বিস্তৃত হতে পারে শিক্ষার্থীদের আচরণের কারণে। শিক্ষার্থীদের মতো অন্যান্য যে কমিউনিটিগুলো আছে, আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে যেভাবে সচেতন করছি, অন্য জায়গাগুলোতেও সেই একইভাবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আপনি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যদি বলেন, স্যার যেটি বলেছেন, তারা যে সেশন জটে পড়েছে এটি গুরুত্বপূর্ণ। তাদের শিক্ষার যে ব্যয়টা আছে, এটি নট অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই করোনার সময় মানুষের আয় কমে গেছে। সুতরাং শিক্ষা ব্যয়টা কিভাবে কমিয়ে আনা যায়, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে যে দীর্ঘ সময়ের বেতন কি পাওনা, সেটি কিভাবে আমরা কমিয়ে আনতে পারি। এই সময়কালে একটা বিরাট সংখ্যক শিক্ষার্থী ড্রপ আউট হয়ে গেছে, তারা পারিবারিক কারণে, অনেকের বাল্য বিবাহ হয়েছে। আমার নিজের পাশের উপজেলা শরণখোলায় পত্রিকায় নিউজ এসেছে, বাগেরহাটের শরণখোলা গত 1 বছরে 600 বাল্য বিবাহ হয়েছে। এরকমের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে এবং তারা স্কুল থেকে চলে গেছে। গভর্নমেন্টের বড় চ্যালেঞ্জ, নট অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় না, আমার প্রান্তিক অঞ্চলের যে চরের যে একটা ছোট্ট প্রাইমারি স্কুল আছে তার দিকেও আমার গুরুত্ব দিতে হবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের দিকে গুরুত্ব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে নুরুল ইসলাম হাসিব আপনার কাছে আসবো। শরীফুজ্জামান শরীফ, সময় একেবারেই সময় নেই, আমরা শেষ করবো নুরুল ইসলাম হাসিব আপনাকে দিয়ে। নুরুল ইসলাম হাসিব, কি ধরনের প্রত্যাশা থাকবে আসলে, যে জায়গায় বলছিলেন সেই জায়গা দিয়ে যদি একটু শেষ করেন আপনি? আমরা যদি সার্বিক দিক থেকে শিক্ষা ব্যবস্থা যে সংকটটা ছিল সেটা যদি কাটিয়ে উঠতে চাই আসলে। হ্যাঁ, সেটা হয়তো পারবে, কারণ যেটা আপনার এই যে প্রফেসর নিজামুল হক যেটা বললেন যে আসলে তাদের সচেষ্ট আছে এবং বিশ্ববিদ্যালয়ে অনেক সময় অ্যাক্টিভও ছিল, অনেক ডিপার্টমেন্ট অনলাইনে ক্লাস নিয়েছে, কিছু হয়েছে, সেটা আসলে আমার মনে হয় পারবে। তবে শিক্ষার্থীদের একটু তারা যতটা সম্ভব আসলে সচেতন থাকা। আর একটা বিষয় হচ্ছে যে আপনার কয়েকজন কোভিড হবে, এটাও স্বাভাবিক, কিন্তু সেটা হলেই যে আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে সেটাও আবার ভাবার কারণ নেই যে সাথে সাথে বন্ধ করে দিতে হবে, তাও না। কারণ হচ্ছে ওই স্যার যেটা বললেন যে তারা কিন্তু বাইরেও মেলামেশা করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, আড্ডা দিচ্ছে, তাই না? সো ক্লাসরুমে বসেই যে আপনার কোভিড হবে বিষয়টা কিন্তু একটা সায়েন্টিফিক প্রশ্ন, এবং সেটা সেই প্রশ্ন যেটা স্কুল খোলার ক্ষেত্রে অনেকে আপনার হয়েছে, অনেক জায়গায় আমরা মিডিয়া রিপোর্টও করেছি। তখন আমি এটা প্রশ্ন তুলেছি যে এটা কিন্তু একটা সায়েন্টিফিক প্রশ্ন, যে সে কি আসলে স্কুলে ক্লাসরুম থেকেই কোভিডটা পেয়েছিল, নাকি সে বাসায় খেলতে যে বা বাজারে যে কোভিড পেয়েছে। তো এই বিষয়গুলো আসলে দেখতে হবে। আর সর্বোপরি যেটা হচ্ছে এখন যে সময়টা, এই সময় আসলে আমাদের এই সিজনটা নর্মালি আমাদের ইনফ্লুয়েঞ্জার সিজন থাকে হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত, এপ্রিল থেকে সেপ্টেম্বর, যে কারণে এই সময় কোভিডটা খুব পিকে থাকে। তো এখন যেহেতু অক্টোবর সামনে নভেম্বর, তো আশা করি আপাতত আসলে কেসটা বাড়বে না। জি, আমরা আশা করতে চাই যে যদিও বাড়বে না বলা হচ্ছে, তারপরেও যাতে সবাই সচেতন থাকে, স্বাস্থ্যবিধিটা মেনে ক্লাসগুলো চলে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ডক্টর নিজামুল হক ভূঁইয়া, শরীফুজ্জামান শরীফ, নুরুল ইসলাম হাসিব, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এই রাত আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজরুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই দেখাবেন অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।